আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন পর্ব 7। এদিকে শ্রীতমা অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে অজ্ঞান হয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়েছে, আর অনন্যা ওকে অনবরত ডেকে চলেছে, কিন্তু শ্রীতমার ওঠার কোনো নামই নেই। বেশ কিছুক্ষণ পর অনন্যা আবারও ওর গায়ে হাত দিয়ে ডাকাতে ও আস্তে আস্তে চোখ খুলে অনন্যার দিকে তাকালো। ঠিক তখনই ওর সামনে অনন্যার মুখের বদলে ভেসে উঠল ওর সেই এক্স এর মুখ। ও দেখলো ওর এক্স ওকে ডাকছে। তখন ও নেশাগ্রস্ত স্বরে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? অনন্যা উত্তর দিল, আমার মনে হয় আমাদের এবার এখান থেকে যাওয়া উচিত। কিন্তু শ্রীতমা কাঁদো কাঁদো স্বরে বলল, না, আমি এখান থেকে যেতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, ব্যাস। তখন অনন্যা হেসে বলল, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তো ভালো কথা। আমি এমনিতেই আমার অ্যানিভার্সারিটা খুঁজে পাইনি, তাই আমি ফেরতও যেতে পারবো না। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল আনি। কথাটা বলে অনন্যা জল আনতে চলে যাচ্ছিল। ঠিক তখনই শ্রীতমা ওর হাত ধরে নিজের কাছে টেনে নিল ওকে, আর আচমকাই অনন্যার হাতে কিছু অস্বাভাবিক হতে শুরু করলো। অনন্যা চিৎকার করে বলতে থাকলো, না শ্রীতমা, আমার হাত ছেড়ে দাও, এভাবে আমার হাত ধরো না। তা সত্ত্বেও শ্রীতমা ওর হাত ধরে টানাটানি করছিল। ঠিক তখনই অনন্যার হাত থেকে শ্রীতমার হাতে এক অদৃশ্য একটা বিদ্যুতের ন্যায় আলোর রশ্মি চলে গেল। দেখে মনে হলো যেন ওটাকে অনন্যার শরীর থেকে কেউ আলাদা করেছে। অনন্যা তখন নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ও মাই গড, রোজেন ডিফেন্স সিস্টেম অন হয়ে গেছে। কথাটা বলার সাথে সাথেই অনন্যার হাত ক্রমাগত কাঁপতে থাকলো, আর শ্রীতমা নেশার ঘোরে বলল, সেটা আবার কি? এদিকে অনন্যা অসুস্থ শরীরে টলতে টলতে চলে গেল রেস্টুরেন্টের স্টোর রুমে। সেখানে এসে কোনো ক্রমে ও সিঁড়ি দিয়ে নিচে নামলো এবং সামনে থাকা একটা বক্সে ধাক্কা খেয়েও পড়ে গেল মেঝেতে, এবং সেখানে গুটিসুটি মেরে কোনো রকমে বসে পড়ল। ও কিছুতেই মুখ করতে পারছিল না, কারণ ওর প্রচন্ড পরিমাণে শীত করছিল। এদিকে ক্রমাগত শ্রী ওকে ফোন করে যাচ্ছিল, কিন্তু ওর রিসিভ করার ক্ষমতাটুকুও ছিল না। এদিকে শ্রী ওকে ফোনে না পেয়ে পৃথার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, তুমি কি লোকেশন পেয়েছো? উত্তরে পৃথা বলল, হ্যাঁ, আমি আপনাকে ওটা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। এরপর শ্রী নিজের ট্যাবে লোকেশনটা চেক করতে থাকে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে শ্রী সেই লোকেশনে পৌঁছে গেল। সেই রেস্টুরেন্টে পৌঁছিয়ে ভিতরে গিয়ে হ্যালো, কেউ আছেন বলে কাউকে খুঁজছিল। ঠিক তখনই মিস লিলি কিচেন থেকে বেরিয়ে এলেন এবং উৎসাহের সাথে বললেন, মিস শ্রীপর্ণা, আপনি এখানে? শ্রী উত্তরে বলল, গেস্টরা কোথায়? তখন মিস লিলি বললেন, আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার মতোই একটা রিচ এবং সুন্দরী মেয়ে রেস্টুরেন্টটাকে বুক করে ফেলেছে, সেই জন্য আজকে অন্য কোনো গেস্টরা নেই। মিস লিলির কথায় শ্রী সোজা রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই মিস লিলি ওনাকে বাধা দিয়ে বলল, প্লিজ ম্যাম, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি আজকে ভেতরে যেতে পারবেন না, কারণ আজকে পুরো রেস্টুরেন্টটাই বুকড। মিস লিলির কথায় কোনো উত্তর না দিয়ে শ্রী হেঁটে আবারও ভিতরে চলে যাচ্ছিল, কিন্তু মিস লিলি আবারও ওকে বাধা দিয়ে বললেন, প্লিজ এমন করবেন না ম্যাম। এবারে শ্রী বলল, ভেতরে আমার বোন আছে, তাই আমাকে ভেতরে যেতেই হবে। সো সরি, আমি আপনার কথা রাখতে পারছি না। শ্রীর কথা শুনে মিস লিলি অবাক হয়ে তাকিয়ে থাকলো, আর শ্রী রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখলো শ্রীতমা মাতাল হয়ে টেবিলে মাথা রেখে শুয়ে আছে। ও শ্রীতমাকে ডেকে বলল, এই শ্রীতমা, শ্রীতমা, ওঠো। কিন্তু তা সত্ত্বেও শ্রীতমার হুঁশ ফিরল না। ঠিক তখনই শ্রীর চোখ গেল স্টোর রুমের সিঁড়ির দিকে। ও সিঁড়ি দিয়ে উঠে স্টোর রুমে গেল। সেখানে গিয়ে নিচে নামতে নামতে দেখলো চারিদিকে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এদিকে রেস্টুরেন্টের ভিতরে এসে শ্রীতমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মিস লিলি চিৎকার করে ওঠেন,
ওর চিৎকার শুনে চমকে উঠল শ্রী এবং স্টোর রুম থেকে বাইরে বেরিয়ে আসলো শ্রী। বেরিয়ে এসে মিস লিলিকে চুপ করতে বলল। তারপর ধীর স্বরে বলল, এখানে কি আর কেউ আসবে? মিস লিলি মাথা নেড়ে বললেন, না। তখন শ্রী বলল, ঠিক আছে, তাহলে আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দিন, কিছু কাজ আছে আমার, আমি ওকে পরে নিয়ে যাব, আর আজকের ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। এরপর মিস লিলি ভয়ে ভয়ে ওকে বলে চলে গেল। এরপর শ্রী পৃথাকে ফোন করে বলল, পৃথা, শ্রীতমা অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, রেস্টুরেন্টের ভেতরে এসে ওকে নিয়ে যাও। কথাটা বলে ফোনটা কেটে দিল। এরপর নিচে চলে গেল স্টোর রুমের ভেতরে। সেখানে গিয়ে অনন্যার পাশে বসে বলল, তুমি ঠিক আছো অনন্যা? কিন্তু অনন্যা কোনো উত্তর দিল না। ও ক্রমাগত ঠান্ডায় কাঁপছিল। সেই দেখে শ্রী ওর কপালে হাত দিয়ে চমকে উঠে বলল, এ কি, তোমার গা তো একেবারে ঠান্ডা। উত্তরে অনন্যা জড়ানো স্বরে বলল, আমাকে কিছুক্ষণ সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শ্রী প্রচন্ড তাড়াহুড়োর সাথে বলল, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বলছি। অনন্যা কাঁপতে কাঁপতে শ্রীয়ের হাত ধরে বলল, কাউকে কিছু বলো না, আমি এমনি ঠিক হয়ে যাব। ঠিক তখনই শ্রী ওকে উঠে দাঁড় করিয়ে বলল, ঠিক আছে, আমি কাউকে ডাকছি না, কিন্তু আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। কথাটা বলে শ্রী অনন্যাকে কোলে তুলে নিচ্ছিল। ঠিক সেই সময় তাল সামলাতে না পেরে অনন্যা শ্রীয়ের বুকে ধাক্কা খেল এবং ধাক্কা খাবার সাথে সাথে ও শ্রীকে আলতো হাতে জড়িয়ে ধরল। শ্রী খেয়াল করলো এইভাবে জড়িয়ে ধরায় অনন্যার কাঁপুনিটা একটু হলেও কমেছে। এই দেখে শ্রী ও অনন্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে শ্রীকে জড়িয়ে ধরে অনন্যা নিজের মনে মনে ভাবছে, এই শরীরটা এত গরম কেন, এত সবার থেকে আলাদা। এদিকে শ্রীও মনে মনে বলছে, আমার শরীরটা এমন গরম লাগছে কেন। ঠিক তখনই অনন্যা আরো শক্ত করে জড়িয়ে ধরল শ্রীকে এবং অস্ফুট স্বরে বলে উঠল, আমি কোথাও যেতে চাই না, আমি এভাবেই থাকতে চাই, প্লিজ আমাকে থাকতে দাও এভাবেই, তোমার শরীর কত গরম। কথাটা বলেই অনন্যা শ্রীয়ের গলা জড়িয়ে ধরল। আর ঠিক তখনই অসাবধানতাবশত অনন্যার ঠোঁট স্পর্শ করল শ্রীয়ের ঠোঁটে। আর হঠাৎই একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো স্টোর রুমের ভেতরে। স্টোর রুমে থাকা টুনি লাইটগুলো তখনই জ্বলে উঠল। অনন্যা আরো গভীরভাবে ছুঁয়ে দিতে থাকলো শ্রীয়ের ঠোঁট এবং শ্রীও অনন্যার কোমর জড়িয়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরল। ধীরে ধীরে শ্রীও চোখ বন্ধ করে অনন্যার সাথে রেসপন্স করতে থাকে। এইভাবেই বেশ কিছুক্ষণ একে অপরের ঠোঁটে ডুবে থাকলো ওরা। কিছুক্ষণ পর অনন্যা অজ্ঞান হয়ে শ্রীয়ের বুকে ঢলে পড়ল এবং শ্রী ওকে ধরে নিল। এদিকে অনন্যা তাল সামলাতে না পেরে আবারও মেঝেতে বসে পড়ল। শ্রী ওর সাথে বসে ওকে ধরে বলল, তুমি ঠিক কি করতে চাইছো? উত্তরে অনন্যা আবারও কাঁপতে কাঁপতে বলল, তুমি প্লিজ কোথাও যেও না, এখানেই থাকো, আমি হসপিটালে যাব না প্লিজ। কথাটা বলেই আবারও কাঁপতে কাঁপতে বলল, উফ, এখানে এত ঠান্ডা কেন? অনন্যাকে আবারও কাঁপতে দেখে শ্রী নিজের গায়ের থেকে ব্লেজারটা খুলে অনন্যার গায়ে পরিয়ে দিয়ে বলল, তুমি এটা পরে থাকো, তাহলে তুমি আরাম পাবে। অনন্যা বলল, যখনই তোমার সাথে আমার দেখা হয়েছে তখনই আমার সবসময় মনে হয়েছে তোমার শরীর সব থেকে গরম। কথাটা বলেই অনন্যা শ্রীয়ের গায়ের সাথে মিশে গিয়ে ওর বুকে মাথা রাখলো এবং বলল, তুমি এইভাবেই থাকো, কোথাও যেও না প্লিজ। শ্রী আর কিছু বলতে পারল না। ও নিজেও অনন্যাকে বুকের মধ্যে চেপে ধরে বসে থাকলো। দেখতে দেখতে ভোর হয়ে গেল। শ্রীয়ের শরীরের উষ্ণতায় এতক্ষণে অনন্যা অনেকটাই সুস্থ হয়েছে। সকাল হতে মিস লিলি অনন্যাকে কোথাও খুঁজে না পেয়ে চলে এলেন স্টোর রুমে। সেখানে এসে দেখলেন সব জিনিস লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তারপর কিছু দূর এগোতেই উনি চমকে উঠে নিজের দুহাত দিয়ে দুটো চোখ চাপা দিলেন। তারপর মনে মনে ভাবলেন, এরা দুজনে এখানে একসাথে। কথাটা ভেবেই নিজের ফোনের ক্যামেরাটা অন করেই এগিয়ে গেলেন ওদের দিকে এবং লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের বেশ কিছু ছবি তুলে নিলেন। এদিকে অনন্যা এবং শ্রী ঘুমে মগ্ন থাকায় তারা এই ব্যাপারে কিছুই জানতে পারল না। আচমকাই শ্রীয়ের ঘুম ভেঙে গেল। ওকে জাগতে দেখে মিস লিলি দৌড়ে স্টোর রুম থেকে পালিয়ে গেল। ওনার পায়ের আওয়াজে শ্রী আরো সজাগ হয়ে গেল এবং অনন্যাকে আবিষ্কার করলো নিজের বুকে।
সাথে সাথে কাল রাতে সব ঘটনা ওর মনে পড়ে গেল। এতক্ষণ যে অনন্যাকে হাক করেছিল, ঘটনাগুলো মনে পড়তে ও অনন্যাকে ছেড়ে দিল। এদিকে অনন্যারও ঘুম ভেঙে এসেছিল। ও শ্রীয়ের বুকে মাথা রেখে মৃদু চোখে শ্রীয়ের দিকে তাকালো এবং শ্রীয়ের মুখটা স্পষ্ট হতেই ও দেখল যে ও শ্রীয়ের বুকে মাথা রেখে বসে আছে। সাথে সাথে চমকে উঠে ও শ্রীয়ের থেকে দূরে সরে গেল। শ্রীও উঠে ওর ব্লেজারটা গায়ে পরে নিল। অনন্যা শ্রীকে সন্দেহের দৃষ্টিতে দেখে প্রশ্ন করলো, শ্রীতমা কোথায়, আর তুমি এখানে কি করছো? উত্তরে শ্রী বলল, এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। ওকে তুমি এখানে কিভাবে নিয়ে এলে, আর গত রাতে তোমার এত ঠান্ডা কিভাবে লাগছিল? এতক্ষণ অনন্যা নিজের হাতের দিকে তাকিয়েছিল। ওর এই প্রশ্নে অনন্যা চমকে উঠে উত্তর দিল, আমি আসলে কাল রাতে ফ্রিজার থেকে কিছু আনতে গেছিলাম। বেশিক্ষণ ফ্রিজারের সামনে থাকার কারণে আমার ঠান্ডা লেগে গেছিল। শ্রী ভালোভাবেই বুঝতে পারলো অনন্যা ওর থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, তাই ও অনন্যার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। ওর এই দৃষ্টিতে অনন্যা বোকার মতো হেসে উত্তর দিল, আমি আসলে ওটা মজা করছিলাম, এটাকে প্লিজ সিরিয়াসলি নিও না। উত্তরে শ্রী বলল, ও আচ্ছা, ফ্রিজারের কারণে তোমার ঠান্ডা লেগে গেছিল? অনন্যা নিজের দুটো হাত রাপ করে বলল, হ্যাঁ, খুব ঠান্ডা লেগে গেছিল। ঠিক তখনই শ্রীয়ের ফোনে একটা কল এলো। ও সেটা রিসিভ করে কিছুক্ষণ পর বলল, ঠিক আছে। কথা বলা হলে ফোনটাকে কেটে পকেটে ঢুকিয়ে অনন্যার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমি আর তোমাকে শ্রীতমার কথা জিজ্ঞাসা করব না, শুধু বলবো ওর থেকে দূরে থাকো, কারণ তোমাদের ক্লাস এক নয়। কথাটা বলে শ্রী বেরিয়ে গেল। এদিকে অনন্যা ওর যাওয়ার দিকে বিরক্তির সাথে তাকিয়ে বলল, তাতে অসুবিধা কি আছে? তারপর মৃদু স্বরে বলল, আমরা দুজনে তো আলাদা আলাদা প্ল্যানেট থেকেই এসেছি, স্টুপিড হিউম্যান। এদিকে শ্রী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় মিস লিলি ওর পেছনে দৌড়ে দরজার কাছে গিয়ে বলল, মিস শ্রীপর্ণা, আপনি এখানে আবারও আসবেন। এদিকে অনন্যা স্টোর রুম থেকে বেরিয়ে দরজার কাছে এসে বলল, কে চায় যে ও এখানে আবার আসুক? এদিকে মিস লিলি অনন্যাকে ডেকে অতীব নম্র স্বরে বললেন, তুমি উঠে পড়েছ অনন্যা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত। বলো তুমি কি খাবে? এই নাও, তুমি বরং মেনুটা দেখো, তোমাকে টাকা দিতে হবে না, তুমি চিন্তা করো না। এদিকে মেনু কার্ডটা পেয়ে অনন্যা তো উৎসাহের সাথে মেনুগুলো দেখতে থাকলো। তখন মিস লিলি আবারও বলে উঠলেন, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। অনন্যা অবাক হয়ে প্রশ্ন করলো, বড়লোক হয়ে যাবেন, এর মানে কি? ঠিক তখনই মিস লিলি নিজের ফোনে অনন্যা এবং শ্রীয়ের সেই লুকিয়ে তোলা ছবিটা দেখতে দেখতে বললেন, ওহ, কি মাস্টার পিক তুলেছি। ফেমাস বিজনেস ওম্যান এবং একজন ডেলিভারি গার্লের মধ্যে চলছে একটা প্রেম কাহিনী। ছবিটা দেখে অনন্যা তো অবাক হয়ে গেল। তারপর মনে মনে ভাবতে থাকলো, ও আমাকে ছুতে কিভাবে পারলো? আমার লো টেম্পারেচার বডি দেখে ও ভয় পেল না? এদিকে মিস লিলি আনন্দের সাথে বলল, আমি তো ভাবছি এটা পাবলিশ করে দেব। মিস লিলির কথা শোনার সাথে সাথে অনন্যা চিৎকার করে বলল, না, আপনি এটা পাবলিশ করতে পারেন না। কথাটা বলেই ফোনটা ওনার হাত থেকে কেড়ে নিল এবং ছবিগুলো ডিলিট করতে লাগলো। মিস লিলি এটা দেখার সাথে সাথে অনন্যার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন এবং দেখলেন ততক্ষণে সব ফটো ডিলিট করা হয়ে গেছে। মিস লিলি কাঁদো কাঁদো স্বরে অনন্যার হাতে আলতো চড় মেরে বলল, স্টুপিড মেয়ে, এটা তুমি কি করলে? ডিলিট করলে কেন তুমি এগুলো থাকলে তোমার রিচ ফ্যামিলিতে বিয়ে হতো। এদিকে শ্রী অফিসে ফিরে আসতে শ্রীতমা দেখা করলো শ্রীয়ের সাথে। শ্রীতমাকে দেখে শ্রী বলল, আমি কালকের ব্যাপারে এক্সপ্লেনেশন চাই। কালকে তুমি কেন বডিগার্ডদের মেরে পালিয়ে গিয়েছিলে? তখন উত্তরে শ্রীতমা বলল, কি এক্সপ্লেনেশন দেব আমি? এটা সারাদিন আমাকে জেলের কয়েদির মতো একটা ঘরে বন্দি করে রাখা হয়, আমার ভালো লাগে না। শ্রী বলে, আমার মনে হচ্ছে আর এক্সিবিশনটা আমায় থামাতে হবে। শ্রীতমা বলে, তোমার যা মন চায় তুমি করতে পারো, পৃথিবীটা এতটাই বড় যে আমি চাইলেই অন্য কোথাও চলে যেতে পারি। উত্তরে শ্রী উঠে দাঁড়িয়ে বলল, তুমি এখান থেকে বাইরে চলে যাও। তখন শ্রীতমা শ্রীয়ের পাশে দাঁড়িয়ে বলল, দি ভাই, আমি জানি তুমি এই এক্সিবিশনটার জন্য অনেক খেটেছো, কিন্তু যখনই আমি ভাবি আমার বানানো পেইন্টিংগুলোকে বিক্রি করা হবে, আমার খুব কষ্ট হয়, আমার মন ভেঙে যায়। কথাটা বলেই নাটক করে বুকে হাত দিয়ে বসে পড়ল। আবারও বলল,
তারপর ভেবেচিন্তে মনে হয় ঠিক আছে, চলো কিছু টাকাই কামিয়ে নি। শ্রী বলল, শৌখিন কলার ব্যাপারে কথা বলা যাক। কলাকাররা টাকার ব্যাপারেও কথা বলে থাকে, কিন্তু তুমি যেহেতু একজন আর্ট লাভার, তাই তোমার স্বপ্নের ব্যাপারেও কথা বলা উচিত। শ্রীতমা বলে, তুমি আমার ব্যাপারে যা খুশি বলতে পারো, কিন্তু আমার পেইন্টিং এর ব্যাপারে নয়। তুমি ভুলে গেছো এই পেইন্টিং এর কথা, যেটা খুবই ডিমান্ডিং ছিল। ঠিক তখনই শ্রীতমা ল্যাপটপে একটা আর্ট বের করে শ্রীয়ের সামনে দেখিয়ে বলল, তোমার যখনই আমার আর্ট নিয়ে সন্দেহ হবে তখন এই পেইন্টিংটা দেখে নিও। শ্রী হঠাৎ বলে উঠল, তুমি এখনো ওই মেয়েটাকে ভুলতে পারোনি। শ্রীতমার মুখের হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। ও বলল, তুমি কার কথা বলছো দি ভাই? শ্রী বলল, তুমি আসলে ওই মেয়েটার জীবনে মূল আকর্ষণ হতে চেয়েছিলে, ঠিক তোমার ওই পেইন্টিং এর ফুলটার মতো। মিথ্যে এবং বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে বোন। শ্রীতমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা তুমি কিভাবে বুঝলে? তখন শ্রী বলল, যদি তোমাকে ওর সাথে সম্পর্ক রাখতেই হয়, তুমি ওর সাথে কথা বলার পাশাপাশি নিজের আর্টের দিকেও মন দাও, আর না হলে যেটা ঘটেছে সেটা ভুলে গিয়ে নিজের কাজ এবং পেইন্টিং শুরু করো। তাছাড়া ওর মতো একটা মেয়ের সাথে তোমার কথা বলার প্রয়োজন নেই। তখন শ্রীতমা হেসে বলল, দি ভাই, এসব কথা তোমার মুখে মানায় না, কারণ তুমি নিজেও কতবার কতজনের সাথে সময় কাটিয়েছো। শ্রী কঠিন স্বরে বলল, এই কথা আর দ্বিতীয়বার বলো না। কথাটা বলেই গার্ডদের ডাক দিয়ে বলল, একে বাইরে নিয়ে যাও। শ্রীয়ের আদেশ পেয়ে গার্ডরা দৌড়ে চলে এলো শ্রীতমাকে ধরতে। ঠিক তখনই শ্রীতমা গার্ডদের ধাক্কা মেরে ফেলে দিল। শ্রীতমাকে এভাবে গার্ডদের উপর হামলা করতে দেখে শ্রী ও শ্রীতমাকে মারতে শুরু করলো। শ্রীতমা কোনো রকম নিজেকে প্রোটেক্ট করে বলল, আমার ভুল হয়ে গেছে দি ভাই, প্লিজ লিভ মি। ঠিক তখনই শ্রী এক দৃষ্টিতে শ্রীতমার দিকে তাকিয়ে থাকলো। এইদিকে শ্রীতমাকে খুঁজতে খুঁজতে অনন্যা চলে এসেছে শ্রীয়ের অফিসে। অফিসের রিসেপশনে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা শ্রীতমার সাথে দেখা করা যাবে? তখন রিসেপশনে থাকা একটা মেয়ে বলল, শ্রীতমা ম্যাম এখন ব্যস্ত আছেন, তাই আপনি এখন দেখা করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে।